আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নাশকতায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী। কোটা ইস্যু সংঘর্ষে ৩ সংবাদকর্মীর মৃত্যু, গুরুতর আহত অন্তত ১০০। পেশাগত সুরক্ষা দাবি সাংবাদিক নেতাদের। সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরছে জনজীবনে। আজও ঢাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল কারফিউ। দেশ জুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। এবং এমপি ইউএনওদের হস্তক্ষেপ, উপজেলা পরিষদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। স্থানীয়ভাবে রাজস্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। নাশকতাকারীর হামলায় এত মায়ের বুক খালি হোক, সরকার তা কখনোই চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, তাণ্ডব চালিয়ে মানুষ হত্যার বিচার দেশবাসীকেই করতে হবে। এ সময় অর্থনীতিকে পঙ্গু করে আবারও নিজেদের ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের হামলায় আহত হন কয়েক হাজার মানুষ। এদের মধ্যে রাজধানীর পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি হন ২৭২ জন। আহত ১৯৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেলেও এখনও চিকিৎসাধীন ৭৬ জন। তাদের দেখতে সকালে হাসপাতালটিতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দেন সব ধরনের চিকিৎসার। যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। কোটা আন্দোলনের নামে এত মানুষের জীবন ও পরিবারকে কেন হুমকির মুখে ফেলা হলো, সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এই আন্দোলনের নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলে সাহায্য চাই। আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক। দেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, তারাই অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছিল বলেও অভিযোগ করেন তিনি। সেই ২০০৮-এর বাংলাদেশ আর ২০২৪-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। পরে মহাখালীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর ও সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক হত্যা ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশজুড়ে চালানো সংঘর্ষে হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরাও। এতে প্রাণ হারিয়েছেন ৩ জন, গুরুতর আহত হয়েছেন অন্তত ১০০ সাংবাদিক। ফজলে রাব্বির রিপোর্ট। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও বর্বর হামলার শিকার হয়েছেন দেশের গণমাধ্যম কর্মীরা। আন্দোলন সংগ্রামের আড়ালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর। এতে আহত হয়েছেন ১০০-রও বেশি রিপোর্টার, ক্যামেরাম্যান, ফটো সাংবাদিক ও গাড়ি চালক। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই করা হয়েছে গণমাধ্যমের গাড়ি, মোটরসাইকেল,
ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। 7-8 জনের বেশি হবে না। হুট করে এসে আক্রমণ করলো। পাশে আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আক্রমণ করলো না, বাট মিডিয়ার গাড়িটাকে আক্রমণ করলাম। স্টুডেন্টরা আমাকে সেভ করে নিয়ে যাওয়ার পথে আমাকে আসলে ডিল মারে, ইট দিয়ে অনেকগুলো ডিল মারে। আমার হাত কেটে যায়, পায়ে লাগে, মাথায় লাগে। মাথায় হেলমেট ছিল, লাকিলি আমি বেঁচে যাই আসলে। গেল 18 ও 19 জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 সাংবাদিক। এদের দুজনই মারা গেছেন গুলিতে। গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন আরো অনেক সংবাদকর্মী। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায় ওই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের জায়গা করে দিয়েছে সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু রাজনৈতিক পক্ষ এই আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে, বিশেষ করে 18 তারিখের পর থেকে আক্রান্ত হতে থাকে গণমাধ্যম। ক্যামেরা দেখলেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক একটা প্রতিষ্ঠান এক একটা সম্পাদকীয় নীতির ভিত্তিতে চলবে। কাজে আমি যদি মনে করি যে এই সম্পাদকীয় নীতির ভিত্তিতে যে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, আমি সেই পত্রিকা পড়বো না, আমার যদি পছন্দ না হয়। এই যে গণমাধ্যমকে যারা আক্রমণ করে তারা আসলে কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। এই হত্যা ও হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। গণমাধ্যম কর্মীদের সুরক্ষারও দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রের উচিত যে অন্য হত্যাকাণ্ডের যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যারা নিহত হয়েছে তারা কোন পরিস্থিতিতে নিহত হল এটাও তদন্ত করা উচিত, এবং যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত। সহিংসতা ঘটেছে, এটা মোকাবেলা করার জন্য সরকারকে যেমন হতে হবে, আর সাংবাদিকদেরকে এই মুহূর্তে খুবই সাবধানে করতে। সংবাদকর্মীদের সুরক্ষায় সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক সব পক্ষের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার গণমাধ্যম কর্মীরা। সংবাদ মাধ্যমে প্রচারিত যে কোনো ভুল খবরের জন্য প্রতিবাদ পাঠাতে পারে যে কেউ। ওই সংবাদ মাধ্যমটি এটি প্রচারে বাধ্য থাকে। একই সাথে সংক্ষুব্ধ যে কারোর জন্য আইনের আশ্রয় নেওয়ার পথও খোলা রয়েছে। এসব ছাড়িয়ে যারা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালাচ্ছেন, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলে মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও ঢাকায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ফলে অনেকটা নির্বিঘ্নেই দৈনন্দিন কাজ সারছেন নগরবাসী, ছুটছেন কর্মস্থলে ও ব্যবসা প্রতিষ্ঠানে। তবে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোর যানজট জানান দিচ্ছে ব্যস্ত নগরবাসী। প্রয়োজনে বের হচ্ছেন সবাই। খোলা রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য। লোকজন নিয়ে মোটামুটি সুন্দরভাবে চলতেছি। এতদিন অবস্থা খুব খারাপ ছিল, বাসায় ছিলাম। আমরা গন্ডগোল চাই না, আমরা চাই দেশ পরিস্থিতি ভালো থাকুক, সবাই আমরা শান্তি থাকতে চাই। ব্যবসায় ক্ষতি হয়েছে, লোকজন পাঠাইতে পারি নাই, কাজ বন্ধ ছিল। ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে ভাই, মানে অকল্পনীয়। মানে লকডাউনে যে ক্ষতিটা হয়েছিল, আর কিছুদিন থাকলে ওরকম ক্ষতিটাই হতো আর কি। দিন মজুরদেরও বেড়েছে কর্মব্যস্ততা। আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে, আগের চাইতে একটু পরিবর্তন হতেছে। এরা যদি এরকম গ্যাঞ্জাম করে তাহলে তো আমাকে তো চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। আমরা তো দুমুঠো খাওয়ার জন্য মনে করেন রোটে নামি, আমাকে তো ইনকাম নাই। নগরবাসীর নিরাপত্তায় এখনো মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। ঘরে বসে থাকলে আমাদের কোনো কিছু চলবে না, ইন্ডাস্ট্রি চালাইতে হয়, অফিস আদালত চালাইতে হয়। কালকে যেরকম ঝুঁকি নিয়েও আমরা ওই যে 4 দিনের যে একটা গ্যাপ গেল, ওইটা ফ্রাইডেতেও আমরা কিছুটা রিকভারি করার চেষ্টা করছি। আমরা মেট্রো রেলে যেরকম চলাফেরা করছি, যত সহজে আসা যাওয়া করছি, আমাদের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু সেটা নষ্ট হইলো আর কি। এখন আর কি দেশের সম্পদ ক্ষতি না করে যেভাবে পারো আন্দোলন করো, কোনো অবজেকশন নাই। নগরবাসীর নিরাপত্তায় সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ও ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে অনেক দুষ্কৃতিকারীকে। আন্দোলন সংগ্রাম করতে হলে অবশ্যই গণতান্ত্রিক উপায়ই করতে হবে বলে মনে করছেন নগরবাসী। সাম্প্রতিক সহিংসতায় দেশের যে ক্ষতি হলো সেটি কারোই কাম্য নয় বলে মনে করছেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলন চলাকালে তালেবানি কায়দায় যারা বর্বরতা চালিয়েছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী মানববন্ধনে তিনি বলেন, সরকার প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, ছাত্রদের ভুল বুঝিয়ে সহিংসতার পথে পরিচালিত করেছে বিএনপি ও জামায়াত শিবির ক্যাডাররা।
তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই। তারা ভেবেছিল যে এইখানেই শেষ, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে। সারা বাংলাদেশবাসীকে জানাতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, সহিংসতা, আগুনে পোড়া যারা করেছেন তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা হোক। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। সন্ত্রাসীদের হামলায় আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি এই দাবি করে বলেন, যারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে জাতীয় পার্টির প্রতিনিধি দল পরে নিরপেক্ষ তদন্ত করে নৈরাজ্য ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি জানান দলের মহাসচিব কাজী মামুনুর রশিদ। ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানো আমার হারিয়ে হয়েছে। যারা দেশে এত বড় ক্ষতি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা হোক। বেগম রওশন এরশাদ সবসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন এবং তার বক্তব্য স্পষ্ট ছিল যে এই কোটা সংস্কার প্রয়োজন, কিন্তু এরই মধ্য দিয়ে যারা এই কোটা আন্দোলনের ফাঁকে দেশের এই সম্পদ, জনগণের সম্পদ, আমাদের সম্পদ নষ্ট করেছে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি এই সরকার এই বিচার করতে সক্ষম হবে এবং গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ এটার বিচার হোক সেটা প্রত্যাশা করে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতায় নিহত ও আহতদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 14 দল নেতারা। তারা বলেন, একটি অরাজনৈতিক দাবিকে কেন্দ্র করে সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা দেশব্যাপী যে সহিংসতার আশ্রয় নিয়েছিল তা অমানবিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেওয়া শেষে নেতারা এসব কথা বলেন। তারা বলেন, সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া এখন সময়ের দাবি। 14 দলের পক্ষ থেকে আমরা পুনরায় এই আহতদের আশু মুক্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। মানুষ যাতে এগিয়ে আসে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়ায়, এই আহ্বান জনগণের প্রতি আমাদের 14 দলের পক্ষ থেকে রইল। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ গঠন করা হলেও এমপি এবং ইউএনওদের অতিমাত্রায় হস্তক্ষেপে এখন তা উপজেলা প্রশাসনে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য আইন সংশোধনের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, তা না হলে লাল ফিতার দৌরাত্মে আটকে থাকবে নাগরিক সেবা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাক ঢোল পিটিয়ে এবছর 4 দফায় হয়ে গেল 481টি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নেয়ার কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু তারা কি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনি সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে উপজেলা পরিষদের কার্যক্রম। আইনে কিছু কিছু সীমাবদ্ধতা আমরা সৃষ্টি করেছি, যেমন উপজেলা পরিষদের উপরে আমরা উপদেষ্টা বসিয়ে দিয়েছি। উপদেষ্টার কাজ হলো উপদেশ দেওয়া, কিন্তু উপদেষ্টার অনুমতি ছাড়া কিছু করা যায় না, যার ফলে ওখানে একটা ডুয়াল ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এমপি সাহেবের কথা শুনবে ইউনো সাহেব, নাকি উপজেলা চেয়ারম্যানের সাথে কাজ করবে সমন্বয় করে। এবং উপজেলা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকারের বা রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট আছে, এই কমিটমেন্টে তারা ঠিকমতো থাকেন না। নির্বাচনের আগে তারা কমিটমেন্ট করেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে, কিন্তু ফাইনালি ওই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করতে দেখি না। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে সরকারের আন্তরিকতায় ঘাটতি রয়েছে। এই সমস্যাটা বরাবরই ছিল। যখন থেকে এমপিদেরকে ওই জুরিসডিকশনের ভেতরে হস্তক্ষেপ করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু স্থানীয় সরকার আর কার্যকরী
থাকলো না, সেখানে আজকে ইউএনও এটার সাথে যুক্ত হলো। বিশ্লেষকদের মতে শুধু আইন পরিবর্তন করে উপজেলা ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা যাবে না, বরং নিজ এলাকায় রাজস্ব বাড়ানোর ক্ষেত্র তৈরির পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে মডেল স্থানীয় সরকার তৈরিতে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিকেই। স্থানীয় সরকার কিন্তু চলা দরকার তাদের সংগঠিত ট্যাক্সের মাধ্যমে, তো আমাদের তো ট্যাক্সটা সেভাবে আমরা আদায় করতে পারছি না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে প্যারিসে একটি উদ্যানের নামকরণ করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে প্লেস ডু প্রফেসর মোহাম্মদ ইউনুস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছিলেন প্যারিসের মেয়র আন হিদালগো সহ বিশিষ্টজনেরা। ফ্রান্সে এটি প্রথম কোনো বাংলাদেশী নামে স্থাপনা বা চত্বরের নামকরণ করা হলো। ফ্রান্সের রাস্তা, উদ্যান, পার্ক, ভবন সহ নানা স্থাপনা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে নামকরণ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে ডক্টর ইউনুসের নামে এই উদ্যানের নামকরণ করল ফ্রান্সের সরকার। দেশব্যাপী কারফিউর কারণে 5 দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে বরিশাল, ঢাকা সহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বিভিন্ন এলাকায় আটকে পড়া যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন। তবে যাত্রী সংখ্যা কম থাকায় গতকাল বরিশাল থেকে রাত 8:30টায় একটি মাত্র লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলগামী ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চগুলো ছেড়ে যায়। এদিকে আজ বরিশাল সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা লঞ্চ মালিকদের। দেশের 19 জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজশাহী ও রংপুর বিভাগের সাথে সাথে টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে আগামী 24 ঘন্টায় এই তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত 2 দিনের তাপপ্রবাহে বিপর্যস্ত শেরপুরের জনজীবন। অস্বাভাবিক গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল ও কার্বন উৎপাদন শুরু হয়েছে ফরিদপুরে। ডেনমার্কের সহযোগিতায় প্রকল্পটি শুরু করেছে ফরিদপুর পৌরসভা ও প্র্যাকটিক্যাল অ্যাকশন। শহরের বেড়িবাঁধ এলাকায় স্থাপিত প্ল্যান্টে প্রতিদিন উৎপাদন হচ্ছে 220 লিটার ডিজেল ও 2 কেজি কার্বন, যা হয়ে উঠতে পারে আয়ের উৎস। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন থেকে তৈরি হচ্ছে ডিজেল ও কার্বন। ডেনমার্কের সহযোগিতায় পাইরোলাইসিস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে নানা প্রক্রিয়ার ডিজেল ও কার্বন উৎপাদন হচ্ছে ফরিদপুরে। পলিথিন রিসাইকেল করে আমরা পাইরোলাইসিস তেল উৎপাদন করছি। একদিকে তেল পাওয়া যাচ্ছে এবং অন্যদিকে ব্ল্যাক কার্বন পাচ্ছি। এই মেশিনে আমরা প্রতিদিন 360 কেজি পাতলা পলিথিন প্রসেস করতে পারি, যা থেকে আমরা 210 থেকে 220 লিটার পাইরোলাইসিস ফুয়েল আমরা পাই। পলিথিন থেকে ডিজেল উৎপাদন প্ল্যান্টটি গড়ে ওঠায় খুশি নিম্ন আয়ের মানুষ। শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন বা প্লাস্টিক সংগ্রহ করে প্ল্যান্টে বিক্রি করছেন তারা। বাসা বাড়িতে যে পলিথিন আসতো ওটা আমরা আগে পুরাই ফেলেতাম, এখন আমরা খুঁটে কারখানায় দেই। 25 টাকা দরে আমরা বেশি প্ল্যান্টে আমরা 20 টাকা দরে কিনি। 2030 সালের মধ্যে ফরিদপুর জেলাকে গ্রিন সিটিতে রূপান্তর করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র। অন্যদিকে এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আধুনিক পদ্ধতিতে এই প্রথম ফরিদপুরে সারা বাংলাদেশে আমরা পলিথিন থেকে এই তেল তৈরির একটা উদ্যোগ নিয়েছি এবং তা উদ্বোধনও করা হয়েছে, সফলভাবে এটা চলছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে প্রত্যেকটি ইউনিয়নে এরকম করে একটা করে প্রজেক্ট দেওয়া হয়, তাহলে পরিবেশ দূষণ, আমাদের জলাবদ্ধতা, আমাদের ড্রেনগুলো যে ধ্বংস হওয়া, পলিথিনের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় প্লাস্টিকের কারণে, সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রুত পরিচ্ছন্ন একটি নগরী করে উঠবে, এমনটাই মনে করছেন ফরিদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তার গাড়িবহরকে লক্ষ্য করে দুধ্বনি দেয় সাধারণ মানুষ। আসছে মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টি নির্বাচিত হলে গাজা ইস্যুতে ট্রাম্পের মনোভাব ও নীতি কেমন তা নিশ্চিত হতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দেখা করতে চান। এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েল ইস্যুতে বাইডেন ও কমলার দৃষ্টিভঙ্গি ও মন্তব্য অসম্মানজনক। এরপরেও ইহুদিরা ডেমোক্র্যাটদের ভোট দেবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহুর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে পৃথক বৈঠক করেন, যেখানে দ্রুত যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন ও কমলা হ্যারিস। পরে জানিয়ে দিব পারটেক্স খেলার খবর। নারী ফুটবলে ভুটানের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের আগে টাইগার্সরা নিজেদের ঝালিয়ে নিতে ভুটানের সাথে 2 ম্যাচের প্রীতি ম্যাচ খেলতে গেছে। 2 দলের আগের 5 মোকাবেলায় সবকটিতেই জিতেছে সাবিনা খাতুনের দল। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে লড়বে তারা। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও সাগরিকার হ্যাটট্রিকে 5-1 গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশের নারীরা। দ্বিতীয় ম্যাচটিতেও জয় ভিন্ন কোনো ভাবনা নেই তাদের। থিম্পুর চাং লিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আর একবার। নাশকতায় এত মায়ের বুক খালি হোক সরকার তা কখনোই চায়নি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী। কোটা ইস্যুর সংঘর্ষে 3 সংবাদকর্মী মৃত্যু, গুরুতর আহত অন্তত 100। পেশাগত সুরক্ষা দাবি সাংবাদিক নেতাদের। সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরছে জনজীবনে। আজও ঢাকায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল কারফিউ। দেশ জুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। এবং এমপি ইউএনওদের হস্তক্ষেপে উপজেলা পরিষদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। স্থানীয়ভাবে রাজস্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।